হেফাজতের সহিংস কর্মকাণ্ড তদন্তের দাবি হাক্কানি আলেমদের। ব্যাংকে কোটি টাকার উৎস নিয়েও সন্দেহ, জিজ্ঞাসাবাদে নানা তথ্য দিচ্ছে মামুন। কাল শুরু কঠোর লকডাউনের দ্বিতীয় ধাপ। সড়কে যান চলাচল বেড়েছে 10 গুণ। ডেলিভারির সময় আছে, আমার তো সরকার সাহায্য করতেছে না। লকডাউন থাকার কারণে আমরা ঘরে বসে থাকতে পারবো না, আমরা দোকানের মধ্যে যেতে হবে। দেখা যায় আমাদের সংসার, রমজান মাস। অভ্যন্তরীণ ফ্লাইট চালু, স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থার হুঁশিয়ারি। নতুন ধরনের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে বেশি। আজও ঝরল 95 প্রাণ। 15 দিনের মধ্যে মৃত্যু কমার আশা। আগামী সপ্তাহে খালেদা জিয়ার করোনা টেস্ট। রুশ টিকা উৎপাদনে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি। দুস্থদের জন্য 10.5 কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর। ঘুরে দাঁড়াতে আশা জাগাচ্ছে রেমিটেন্স। মেট্রো রেল প্রকল্পে আরও অগ্রগতি। জাপান থেকে আনা 2টি বগি ঢাকায়। তুরাগ তীরের জেটিতে আসছে আরও 4টি। 2 মাসের মধ্যে পরীক্ষামূলক চলাচল। চলে গেলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ। করোনায় বিপর্যস্ত ভারত। ফ্লয়েড হত্যাকাণ্ডে মার্কিন পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত। এবং ক্যান্ডি টেস্টের প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ। 2 উইকেটে সংগ্রহ 302 রান। সেঞ্চুরিতে অভিষেক শান্ত। তামিম মুমিনুলের অর্ধশতক। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তাবাসমা আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। হেফাজত নেতা মামুনুল হকের নারী নিয়ে রিসোর্ট কাণ্ড আলেম সমাজকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছে হাক্কানি আলেম সমাজ। ইসলামী শরিয়াতে চুক্তিভিত্তিক বিয়ের কোনো বৈধতা নেই বলেও জানান তারা। বুধবার এক সংবাদ সম্মেলনে হেফাজত নেতাদের ব্যাংকে কোটি কোটি টাকার উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেন আলেম সমাজের নেতারা। দাবি জানান সহিংস কর্মকাণ্ড তদন্তের। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে 25 থেকে 28 মার্চে ঘটে যাওয়া হেফাজতের তাণ্ডবের দৃশ্য এগুলো। সরকারি স্থাপনা, ভূমি অফিস, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, এমনকি সাধারণ মানুষও রক্ষা পায়নি হেফাজতের এই তাণ্ডব থেকে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামের নামে হেফাজতের এসব প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড নিয়ে হক্কানি আলেম সমাজ উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন। কবে বিয়ে করছেন? নারায়ণগঞ্জে একটি রিসোর্টে মামুনুল হকের নারী কাণ্ডে আলেম সমাজকে কলঙ্কিত করা হয়েছে বলে জানান আলেমরা। ইসলামী শরিয়ার ভিত্তিতে চুক্তি ভিত্তিক কোনো বিবাহ নেই, বরং বিবাহ হতে হবে প্রকাশ্যে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিনুহু বিদ্দাফ, তোমরা প্রয়োজনে দব বাজিয়ে হলো জনসমাগম করে তোমরা বিবাহের কথা সকলকে জানিয়ে দাও। উনি তো শহীদুল ভাইয়ের স্ত্রীকে হেফাজত করতে পারলো না, নিজের হেফাজতে নিয়ে নিল। উনি ইসলামের কি হেফাজত করবে? দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগে মাদ্রাসা শিশুদের ব্যবহার করে জিহাদের আহ্বান ইসলাম সমর্থন করে না বলে জানান তারা। ইসলামের মধ্যে জ্বালাও পোড়াও এই ধরনের কোনো বিষয় এটা কখনো বৈধ নয়। নিশ্চয়ই আপনারা শুনেছেন হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বাবুনগরী তিনি নিজেও স্বীকার করেছেন যেটি কখনো এটা ইসলাম সমর্থন করে না এবং এটা হারাম। ব্যাংকে হেফাজত নেতাদের কোটি কোটি টাকার উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওনারা মেরে দিচ্ছে বা রেলের সম্পদ তারা নিচ্ছে অথবা ইসলামের নাম দিয়ে। কওমি মাদ্রাসা ও হেফাজতের কর্মকাণ্ড তদন্তের মাধ্যমে বিচারের সম্মুখীন করার দাবি জানান হক্কানি আলেম সমাজ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে গেল 26 মার্চ সংঘর্ষ ও সহিংসতা এবং পরবর্তীতে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড, সব মিলিয়ে সারা দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে অনেক। তবে মামুনুল হকের একাধিক বিয়ে এবং এ বিষয়ে তার বক্তব্যের পর টক অফ দ্য কান্ট্রি হয়ে ওঠেন তিনি। মামুনুলকে গ্রেপ্তারের পর আরও বিয়ের খবর সহ রিমান্ডে পাওয়া যাচ্ছে অনেক তথ্য। এদিকে হেফাজতের গ্রেপ্তার অন্য নেতাদেরও রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত মাসুদ লাবণীর প্রতিবেদনে। গেল 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী সহ অবরুদ্ধ হওয়ার পর
দেশ জুড়ে আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন হেফাজত নেতা মামুনুল হক। এরপরই রিসোর্ট কাণ্ড, হেফাজত ও খেলাফত মজলিসের নেতাকর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ ও নাশকতার ঘটনায় দেশ জুড়ে অনেকগুলো মামলা হয়। 18 এপ্রিল গ্রেফতার হন মামুনুল হক, আছেন রিমান্ডে। বেরিয়ে আসছে নানা তথ্য। খালি বলে বিয়ে করেছি বা জন বলে আমরা কাবির আছে এই বিষয়ে আর কোনো কথা বলেন না। আমরা যখন তাকে বললাম যে এই যে ঘটনাটি ঘটেছে এর দায়িত্ব আপনি এড়াতে পারেন না, কারণ আপনার উস্কানিতে এটা হয়েছে। সে বলছে যে তো আমি নেতা, আমি তো এড়াতে পারি না। অন্য কেউ তাকে প্যাট্রনাইজ করতেছে কিনা সেগুলি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, অথবা কাউকে বাংলাদেশের দূর থেকে তাকে অর্থ সহযোগিতা করছি কিনা, ইন্ধন দিচ্ছি কিনা। এছাড়া হেফাজতের বিরুদ্ধে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, কক্সবাজার ও কিশোরগঞ্জ এই 6 জেলায় হেফাজতের নাশকতার 16 মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আমরা এই মামলাগুলো ডকেট সবগুলো পেয়েছি এবং 2-1টি এখনো পাওয়ার অপেক্ষায়। তো এই মামলাগুলোতে যাতে আরো কিছু জিনিস বাইরে রয়েছে, যেমন ভিডিও ক্লিপগুলো, সেই ভিডিওগুলো বিভিন্ন সংগঠন বা ব্যক্তির কাছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, সেগুলো আনার। রয়্যাল রিসোর্ট কাণ্ডে ও হেফাজতের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় সোনারগাঁওয়ে 7, সিদ্ধিরগঞ্জে 8 ও রূপগঞ্জে 1 মামলায় এখন পর্যন্ত গ্রেফতার শতাধিক। টোটাল মামলা আমাদের শতাধিক গ্রেফতার হয়েছে। রিমান্ডে আমাদের কাছে আছে 12 জন, বাকিদের রিমান্ড প্রক্রিয়াধীন আছে। এছাড়াও সম্প্রতি হেফাজতের নাশকতার বিভিন্ন জেলার 23 মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 26 মার্চ রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ছাড়াও 3টি মামলা হয় পল্টন থানায়। এছাড়া র্যাব এ বিষয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মোট 11 জনকে গ্রেফতার করেছে। অদ্যাবধি 11 জনকে আমরা গ্রেফতার করেছি। আইনানুগ ব্যবস্থার জন্য আমরা থানায় সোপর্দ করেছি। এছাড়া বুধবার বিকালে মোহাম্মদপুর থেকে হেফাজত ও খেলাফত মজলিসের নেতা মাওলানা খুরশিদ আলম কাশেমি এবং গুলশান থেকে হেফাজত নেতা মুফতি শারাফাত হোসেনকে গ্রেফতার করে ডিবি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। লকডাউনের কোনো প্রভাব নেই রাজধানীতে। প্রথম ধাপের লকডাউনের শেষ দিনে সড়কে 10 গুণ যানবাহন বেড়েছে বলে জানান পুলিশ। বাস না চলায় ট্রাক, কারে নির্বিঘ্নে ঢাকায় আসা যাওয়া করতে পারছেন মানুষ। অপ্রয়োজনীয় পরিবহন আর মানুষের নিয়ন্ত্রণে সড়কে নেই প্রশাসনের কড়াকড়িও। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। লকডাউনের 8ম দিনে স্বাভাবিক দিনের ব্যস্ততা বিজয় সরণিতে। রাস্তায় বের হওয়া বেশিরভাগ মানুষ বেসরকারি অফিসের কর্মজীবী। জীবন আর জীবিকার তাগিদে সব আতঙ্ক আর উৎকণ্ঠা মারিয়ে তাদের বের হতে হয়েছে সড়কে। জীবন যাদের আরো কঠিন, নিম্ন সেসব মানুষ পুলিশের মামলা পরোয়া না করেই যাত্রী নিয়ে বেরিয়েছেন রাস্তায়। ফলে দিনে দিনে লকডাউন হয়ে পড়েছে আরো অকার্যকর। লকডাউন থাকার কারণে আমরা ঘরে বসে থাকতে পারবো না, আমরা দোকানে আমাদের যেতে হবে। দেখা যায় আমাদের সংসার, রমজান মাস ঘরে বসে রয়েছি, এখন তো মানতে পারতেছি না, পেটে তো কিছু চায় না, বুঝছেন না। ডেলিভারির সময় আছে, আমার তো সরকার সাহায্য করতেছে না। রাস্তায় অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণে আগের মতো নেই প্রশাসনের কড়াকড়ি। কয়েকটি সড়কে পুলিশের তল্লাশি চৌকি থাকলেও তা ছিল রুটিন মাফিক। মোটরসাইকেলে যাত্রী পরিবহন করায় এ সময় কয়েকজনকে জরিমানা করা হয়। আমার টিকিট টানতে জরুরি, যাওয়ার প্রয়োজন, এই কারণে আমার আসতে হয়েছে ভাইয়া। আমার আসলে আজকে জরুরিভাবে অফিসে যেতে হবে, কারণ আজকে 2টা চেক জমা দিতে হবে ব্যাংকে, যার কারণে যাচ্ছি। আমি কয়েকদিন বাসায় ছিলাম। প্রথম দিন লকডাউনে যে অবস্থা ছিল, আমি বলবো তার 10 গুণ গাড়ি বেড়ে গিয়েছে এবং একমাত্র বাস ছাড়া সব গাড়ি চলছে। আমরা চেক করি সন্দেহভাজনগুলো, মুভমেন্ট পাস ছাড়া যেগুলো আমরা পাই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেই। ঢিলেঢালা লকডাউনে বাস ছাড়া সড়কে চলছে সব পরিবহন। এ সুযোগে পিকআপ আর ভাড়ায় চালিত কারে ঢাকায় আসছেন কিংবা জেলা সদরে যাচ্ছেন বহু মানুষ। এদিকে নানা উদ্যোগের পরও দেশের বিভিন্ন স্থানে লকডাউনে মানুষকে ঘরবন্দি রাখতে পারেনি পুলিশ। কাজের সন্ধানে ছুটে চলা মানুষকে আটকাতে পারছে না কোনো বাধা। হাট বাজারে নেই সর্বাত্মক লকডাউনের কোনো চিত্র। দেদারসে চলছে বেচা বিক্রি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
এদিকে যাত্রী সংকটের মধ্যে সীমিত পরিসরে চালু হলো অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। বুধবার দেশের মধ্যে 42টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এবং নভোএয়ার। একই দিন তীব্র ভোগান্তি ও যাত্রী চাপ নিয়ে চীন এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশে পরিচালিত হচ্ছে 21টি ফ্লাইট। স্বাস্থ্যবিধি না মানলে যে কোনো এয়ারলাইন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। টানা 16 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হলো দেশের অভ্যন্তরীণ আকাশপথ। বুধবার ঢাকা থেকে কক্সবাজার ও রাজশাহী ছাড়া অন্য রুটগুলোতে ইউএস বাংলা 10টি এবং নভোএয়ার 11টি ফ্লাইট পরিচালনা করে। তবে সৈয়দপুর ছাড়া বাকি রুটগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই নগণ্য। অতীত অভিজ্ঞতার আলোকে 2-1 দিনের মধ্যেই যাত্রী সংখ্যা বাড়ার ব্যাপারে আশাবাদী এয়ারলাইন্স কোম্পানিগুলো। যাত্রীদের পূর্ণ সমর্থন, স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের সাথে আছে। আগামী দিনগুলোতে আমি আশা করছি যে যাত্রীদের যে উপস্থিতি আছে সেটা বাড়বে এবং ফ্লাইট ক্যান্সেল কিংবা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে চীন, সিঙ্গাপুর ছাড়াও মধ্যপ্রাচ্যের 4 দেশ সৌদি, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বুধবার থেকে অভিবাসী কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও যাতায়াত করতে পারছেন। এদিন এই গন্তব্যগুলোতে 21টি ফ্লাইট যাচ্ছে এবং আসছে 18টি। তবে যাত্রী চাপ বাড়ার সাথে সাথে বেড়েছে ভোগান্তিও। আমাদের ফ্লাইট ছিল ঢাকা টু শারজা 2:45, এটা ক্যান্সেল না বাতিল না কোনো কিছু না, আমরা সকাল থেকে এখানে বসে আছি। ফ্লাইটটা কয়টা বাজে আমি নিজেও জানি না, আমি এখন এখানে বসে আছি, কালকে আসছি, আজকে এই পর্যন্ত এখন এখানেই বসে রয়েছি। একটা প্রাইভেটে করোনা টেস্টে 3000 টাকা করে নেয়, কিন্তু আমরা এই যে টাকাগুলো করতেছি, আমরা গরিব মানুষ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দিচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কোনো এয়ারলাইন্স কোম্পানি স্বাস্থ্যবিধি না মানলে ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনটেন করেই সমস্ত ফ্লাইট পরিচালিত করতে হবে। স্বাস্থ্যবিধি যে মানবে না বা যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি প্রতিপালন করবে না তাদের ফ্লাইট উনি ক্যান্সেল করে দেবেন। কাল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বাংলাদেশ বিমান। সংশ্লিষ্টদের মতে ঈদের আগে অভ্যন্তরীণ রুটগুলোতে বাড়তে পারে ফ্লাইট ফ্রিকোয়েন্সিও। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে 10,50,00,000 টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে বরাদ্দকৃত অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসকদের অনুকূলে 10,50,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে এ সাহায্য পৌঁছে দেওয়া হবে। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি চাইলে উৎপাদন করতে পারবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়ম মেনে এই টিকা প্রস্তুত করার অনুমোদন মিললে দেশের সরকারি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাপক এই কর্মযজ্ঞে সহযোগী হতে পারে বেসরকারি ফার্মাসিউটিক্যালও। এছাড়া টিকার ভিন্ন উৎসের খোঁজে তৎপরতা চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগ। আফরিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উন্নত বিশ্বের প্রতি 4 জনের 1 জন করে ভ্যাকসিন পেলেও অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দেশগুলোর প্রতি 500 জনে ভ্যাকসিন পেয়েছে মাত্র 1 জন, যা ভ্যাকসিন সমতাকেই দেখালো বুড়ো আঙুল। বাংলাদেশ এই ভ্যাকসিন নিয়ে কিছুটা আশার আলো দেখলেও তা অনেকটাই ম্লান হয়ে পড়েছে চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন না দেয়া। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে মজুতকৃত ভ্যাকসিনের ডোজ চলবে মাসখানেকের মতো। এমন পরিস্থিতিতে টিকার বিকল্প উৎস খুঁজতে চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের মডার্না সহ বেশ কিছু টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শেষে আশার আলো জাগাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি। দেশে উৎপাদনের প্রস্তাবকে ভালো মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা এটা একজন অল্টারনেটিভ অপশন রাখতেছি আর কি। হ্যাঁ, কারণ ইন্ডিয়ার যদি তারা বলছে যে তারা সাপ্লাই দিবে, কিন্তু একটা ভয় আছে, কারণ নিজেদেরই পারতেছে না ম্যানেজ করতে পারে। আর ইন্ডিয়া এখন যেহেতু কিসের থেকে আনতেছে, ইন্ডিয়া অলসো সাইন এগ্রিমেন্ট উইথ রাশিয়া স্পুটনিক। হ্যাঁ, সেই কারণে আমরা এখন ওদের সাথে একটা এগ্রিমেন্ট করতেছি। আর ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি মনে করছে, বাংলাদেশের গৌরবময় ইপিআর প্রোগ্রামের কারণেই ভ্যাকসিন উৎপাদন সম্ভব, যা দেশের জন্যই লাভজনক। প্রায় 25-30 লক্ষ মানুষ যাদের প্রথম ডোজ জন্য ভ্যাকসিন আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি মনে করি এই সুযোগে বাংলাদেশ সরকারের উচিত হবে
তাদের যে বন্ধ থাকা ভ্যাকসিন যে উৎপাদনের সামর্থ্য সেটি আধুনিকায়ন করে এবার স্পুটনিক ভি উৎপাদনের ক্ষেত্রে তার নিজস্ব প্রতিষ্ঠানকে আসলে সেখানে বিনিয়োগ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী দেশের ৮০% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে সকল ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। যদিও বাংলাদেশের ভ্যাকসিন চাহিদা জানতে চেয়ে চিঠি দিয়েছে কোভ্যাক্স, তবে উৎপাদনে গেলে নির্ধারিত 20% ভ্যাকসিনই যথেষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনা আক্রান্তের 14তম দিন অতিক্রম করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন পর্যন্ত চিকিৎসকদের মতে সবকিছুই ভালো আছে তার। খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, আগামী রোববার অথবা সোমবার খালেদা জিয়ার ফের করোনা পরীক্ষা করা হবে। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনা আক্রান্তের দ্বিতীয় সপ্তাহ ভালোভাবে পার করলেন 75 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার জ্বর নেই, অক্সিজেন স্যাচুরেশন খুব ভালো আছে, খাওয়ার রুচি আগের মতোই। এই অবস্থায় খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে তা এখনো চলবে। আজকে অনেকটা ভালো বোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং এই অবস্থায় আমরা ওনার যে চিকিৎসা যেটা চলতেছে সেই চিকিৎসাটাই চলবে। ডক্টর AZM জাহিদ হোসেন জানান, 14 দিন পার হলে কিছু পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে মেডিকেল বোর্ড। ক্লোজ অবজারভেশন এন্ড মনিটরিং করছি, সেটি কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে আগামী মিনিমাম আরও 2 থেকে 3 সপ্তাহ, অর্থাৎ এই মাসটা পুরোটাই কিন্তু আমাদের ওনার স্বাস্থ্যের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফিরোজার বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরো 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসাও সেখানে চলছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। করোনা কেড়ে নিল পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষকেও। বুধবার বেলা 11:30টায় কলকাতার নিজ বাসায় 89 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্র। দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় দেখা গেছে পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষকে। দিল্লি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব আইওয়া এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। 1992 সালে তিনি সাহিত্য জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ। 1977 সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার পান। একদিন হাঁটু জল ভেঙে চলে যাওয়া 2011 সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করে ভারতের তৎকালীন সরকার। হাজার হাজার পাতা উড়ে যাওয়া আসন্ন ঈশান। শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। 1932 সালে 5 ফেব্রুয়ারি কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার চাঁদপুরে। প্রতিহত হতে হতে বেঁচে থাকে দিনানুদিনের দগ্ধ পাতে। তিনি সমকালীন বাংলা কবিতার জগতে এক উজ্জ্বলতম নক্ষত্র। 14 এপ্রিল কোভিড সংক্রমণ ধরা পড়ার পর ঝুঁকি না নিয়েই বাড়িতেই নিবৃত বাসে ছিলেন। মৃত্যুর ঝমকে আর ঝোপে ঝোপে দিব্য প্রহরণে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জাপান থেকে মোংলা হয়ে প্রথম মেট্রো রেলের বগি পৌঁছালো রাজধানী ঢাকায়। উত্তরায় দিয়াবাড়ি সংলগ্ন তুরাগ নদীর অস্থায়ী জেটিতে বুধবার বিকেলে এই ট্রেন সেট পৌঁছায়। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ডিপোতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হতে পারে 1.5 থেকে 2 মাস পর। লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্বপ্নের আরো কাছাকাছি মেট্রো রেল। এভাবেই বাগেরহাটের মংলা বন্দর থেকে ঢাকায় আসছে মেট্রো রেলের বগি। জাপানে প্রস্তুত 5 সেট মেট্রো রেলের প্রথমটি মংলা বন্দরে পৌঁছায় 31 মার্চ। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে এভাবেই নৌযানে আসে ঢাকায়। বুধবার বিকেল 5টার দিকে প্রথম মেট্রো রেলের 2টি বগি নিয়ে এই নৌযান নোঙর করে উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন তুরাগ নদীর অস্থায়ী জেটিতে, যেখানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের দেশি বিদেশি কর্মকর্তা কর্মচারীরা। আমাদের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী যে বার্জ একটা ইতিমধ্যে
আনলোড করে ডিপোতে যে নিয়ে নামানোর যে বলছেন প্রথম মেট্রো রেলের সেট দিয়াবাড়ি নেয়ার পর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার কাজ রয়েছে, যেগুলো শেষ করতে সময় লাগবে অন্তত 1.5 মাস। এরপরই এই ট্রেন দিয়ে শুরু হতে পারে পরীক্ষামূলক চলাচল। একটু নামানোর 2 মাসের ভিতরে ইন্টিগ্রেটেড টেস্ট পরিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে, তারপরে আমরা ট্রায়াল রানের দিকে যাব। প্রথম মেট্রো রেলের 6টি বগির 2টি পৌঁছেছে দিয়াবাড়িতে, বাকি 4টি বগি নিয়ে আসছে আরেক নৌযান, যেগুলো বৃহস্পতিবার সকালে জেটি থেকে নেওয়া হবে দিয়াবাড়ি ডিপোতে। এসব বগি সফলভাবে পৌঁছানোর মধ্য দিয়ে পরীক্ষামূলক কিংবা যাত্রী পরিবহনের আরও কাছাকাছি পৌঁছালো মেট্রো রেল কর্তৃপক্ষের ধারণা। আগামী 1.5 থেকে 2 মাস পর এসব বগি সম্বলিত প্রথম মেট্রো রেল দিয়েই শুরু হতে পারে পরীক্ষামূলক চলাচল। তবে এখন পর্যন্ত নিশ্চিত না কবে রাজধানীবাসী চড়তে পারবেন স্বপ্নের মেট্রো রেলে। লাবন রহমান, নিউজ 24, দিয়াবাড়ি, ঢাকা। আর এই ছিল রাত 10টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।